শুনছেন আপনারা, এবং সেই সাথে আমি রাস্তাল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে জানাই আমাদের সময় যারা স্টুডিওতে এসছেন তারা চমৎকারভাবে আপনাদের সামনে ঘটনা উপস্থাপন করেছেন। অনেকে এখন হয়তো স্টুডিওতে আসতে চান না। কবে থেকে এটা শুরু হলো সেই কোভিড অথবা করোনা মহামারীর পর থেকেই। মানুষ যখন বুঝতে পারলেন বা নতুনভাবে অনুধাবন করতে পারলেন যে বাসা থেকেও সব কাজ করে ফেলা সম্ভব, আমাদের যে টেকনোলজি আছে সেই টেকনোলজির মাধ্যমে ঘরে বসেই অনেক কাজ করে ফেলা সম্ভব, যাতে হচ্ছে এই যানজট মুক্ত তো আমরা নই আসলে। এই যানজট মুখর শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যতটা কঠিন, তার চাইতে এটা অনেক সহজে করে ফেলা সম্ভব। এখনও কিন্তু আমি তাই বলছি, যারা ভূত.কমে আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। কিভাবে সেটা আমি বলবো, আমি আপনাদের সেই ব্যবস্থা করে দেবো যাতে করে আপনারা বাসায় বসেই স্টুডিওতে অংশগ্রহণ করতে পারেন। সেজন্যই বলি, যারা স্টুডিওতে অংশগ্রহণ করতে চান দেশে কিংবা দেশের বাইরে, তারা কিন্তু সরাসরি আমার সাথেই ঘটনা শেয়ার করতে পারেন। শুধুমাত্র আপনাদের ইচ্ছাটুকু থাকলেই হবে। আর যারা সেটাও পারছেন না, চাচ্ছেন যে সুবিধাজনক কোনো একটা সময়ে আপনারা চান যে আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। সত্যি ভালো কিছু অডিও ক্লিপ আশা করি আপনাদের কাছ থেকে, চাই আপনাদের কাছ থেকে। চলুন কথা না বাড়িয়ে আরও একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন এবং আপনি সবসময় ভালোর দলেই থাকেন। রাসেল ভাইয়া, আজকে আমি আমার এই ঘটনাটি পাঠাবো। এই ঘটনাটি আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ইতিহাস। আমার প্রেমিকাকে আমি কালো জাদু করেছি, তবে এর ফলাফল যে এত ভয়ানক হবে তা আমার ধারণা ছিল না। কি বা করতাম, আমার 8 বছরের প্রেম সব ভুলে গিয়ে সে অন্য একটা পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি শুধু তাকেই চেয়েছি। অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়ে গেছি, তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। জানতে চান মূল ঘটনা? চলুন শোনাই। আজ থেকে 2 মাস আগের কথা। হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন আমার ঠিক সন্দেহ হয়। ফোন বন্ধ, কলেজেও আসে না। বাধ্য হয়ে তার বান্ধবীর কাছে আমি জিজ্ঞেস করেছি। নিপা বান্ধবী আমাকে জানায় নিপার পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গিয়েছে। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমাদের মাঝে ঝগড়াও হয়নি, এইভাবে না জানিয়ে সে কিভাবে গেল। আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে, কিন্তু এটা একটা কল তো করতে পারতো আমাকে। নিজেকে শান্ত আর অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়িতেই আমি যাব। স্কুল জীবন থেকে আমার প্রেম, আমার পাশে এলাকাতেই তাদের বাড়ি। আমি কলেজে ভর্তির জন্য ঢাকায় এসেছি জেনে নিপাও ঢাকা এসেছে, তবে তো ঠিকঠাক ছিল। তবে নিপা এমন করার কারণ কি জানতে আমি সেই দিন রাতেই গ্রামে রওনা হই। হঠাৎ বাড়িতে আসায় আম্মা ও আব্বা অবাক হয়ে যায়। কাউকে কিছু না বলেও সকাল সকাল নিরাপদে বাড়ির দিকে রওনা করেছি। নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই আর দেখতে পাই একটি বিয়ের গেট। আমার স্থানে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধি ঠিকই করতে পারবে কতটা যন্ত্রণা এটাতে। তা একটা ছেলে ছাড়া সবচেয়ে বেশি কেউ জানবে না। নিপার কোনো ভাই বোন নেই। এই বাড়িতে যদি কোনো বিয়ে হয় তবে তা নিপারই হবে। আমি হতভাগ হয়ে বাড়ির দিকে প্রবেশ করতে যাচ্ছিলাম, কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেল উঠোনেই। নিপা আমার হাত ধরে টেনে নিয়ে বাইরে গেল এবং আমি শুধু তাকিয়েছিলাম। আমাকে কিছুই বলতে দেয়নি। বাড়ির বাইরে এনে নিপা আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে, শোনো রাফি, আমি তোমাকে না বলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো। আমাদের মধ্যে যা ছিল সবকিছু ভুলে যাও। আজ আমার গায়ে হলো, তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবা। দয়া করে এখন কোনো ঝামেলা করো না, চলে যাও প্লিজ।
এসব কি বলছো নিপা? তোমার মাথা ঠিক আছে? 8 বছর ধরে ভালোবাসি তোমাকে, হুট করে তুমি বলছো আর সব ভুলে যাব? তাও এত সহজে? রাখো সব ভালোবাসা। তুমি বলো, কি আছে তোমার? এখানে অনার্সে এখনো অনার্স ফাইনাল দাওনি। কবে তুমি তোমার চাকরি ধরবে আর কবে বিয়ে করবে? আমি হয়ে যাচ্ছি বুড়ি, আব্বু ছেলে দেখেছে, ছেলে বিদেশে বিজনেস আছে, বিয়ের পর আমাকেও নিয়ে যাবে। প্লিজ দয়া করে আমার কেরিয়ার খারাপ করিও না, এমন ছেলে আমি কোনোদিনও পাবো না। নিপা, তুমি সত্যি ঠিক আছো তো? আর আমি কি স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে, এসব তুমি নিজের মুখে আমাকে বলছো? কিভাবে নিপা? হ্যাঁ, সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমনই কেঁদেছি। নিপার পা ধরে অনুরোধ করেছি, নিপা আমাকেও পাত্তা দেয়নি। আমি বারবার নিপাকে বোঝাতে চেয়েছি, কিন্তু নিপা আমাকে তার কেরিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল। শেষে সে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মেরে শুরু করে আমার মানে শুরু থেকে সে আমার উপর চিৎকার চেঁচামেচি কিছুই করেনি। নিপার চিৎকারে মানে এক পর্যায়ে লাস্টের দিকে এসে সে অনেক চিৎকার করে এবং ওর বাবা চাচাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে, আমাকে প্রচুর মারধর করে। কারো লাথি, কারো ঘুষি, কারো মুখ ফেটে রক্তই বের হয়ে গেছে। আচ্ছা, ক্ষত শরীর নিয়ে ফিরতে হচ্ছে আমার বাড়ি, যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষতটা আর যন্ত্রণাটা সে বেশি দিয়েছে। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। মানুষ কিভাবে মুহূর্তের মধ্যে তার রূপ বদলাতে পারে, গত 8 বছরে মনে হয়েছিল। এই মেয়ে সবার থেকে আলাদা, ওর মতো কেউ হয় না। সবাই ছেড়ে চলে যায়, কিন্তু নিপা যাবে না। নিপার মতো কেউ আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। সেই নিপা আজ আমার বুকে লাথি মেরে অন্যের বিছানায় যাইতে প্রস্তুত। আমি কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছিলাম না, ও কি সত্যি আমার নিপা, যাকে আমি এত বছর ধরে ভালোবেসেছি? আমার এই হাল দেখে গ্রামে থাকা আমার এক বন্ধু আমাকে সাপোর্ট করেছে। সে আমাকে বুঝায়, কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি। ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে, এটি করলে নাকি নিপা ফিরে আসবে। কোনোভাবেই নিপা এলেই যদি আমি তাকে বিয়ে করে ফেলি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ওই সময়টাতে আমার কাছে আর কোনো পথ ছিল না। তবে রায়হান আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যায়নি। আমার বন্ধু নিজেই কালো জাদু নিয়ে কাজ করত। দুপুরের মধ্যেই আমাকে তার বাড়িতে নিয়ে যায়। ওর রুমে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বক্স বের করে। সেই বক্সে রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র। রায়হান বক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। যদিও আমি নিজের ইচ্ছাতে এসেছি, কিন্তু ভয় করছিল আমার। রাগ বা ভালোবাসা অর্জনের ইচ্ছে আছে, তবে ভয়টা এখন আসার পরে মানে এখানে আসার পরে আমার ভয়টা আবার কাজ করা শুরু করেছে। এখন অন্য কোনো পথ নেই, কি করবো? নিপাকে ছাড়া আর কোনোদিনও কোনো কিছুই ভাবতে পারি না। রায়হান দরজা জানালা বন্ধ করে রুমে 4টা মোমবাতি জ্বালায়। এক পাশে আমাকে বসায় এবং অন্য পাশে রায়হান বসে। বক্স থেকে বের করা কিছু সুতো রায়হান আমার হাতে বেঁধে দেয়। এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয়। এগুলো শেষ করে রায়হান আমাকে বলে, এই পানিগুলো নাপাক পানি, মানে মানুষের মূত্র। আর সুতোটা মূত্র মানে মৃত মানুষের হাড্ডিতে 21 বার বেঁধে নাপাক করা হয়েছে। এখন আমরা যে জিনকে ডাকবো, সেই জিন নাপাক স্থান পছন্দ করে। আর নাপাক মানুষের সাহায্যে আমি এখন মন্ত্র উচ্চারণ করব। আমার সাথে তুইও করবি, সেই মন্ত্র উচ্চারণ করবি। আচ্ছা ঠিক আছে, ও যেমন ভাবে বললো আমি সেভাবেই করলাম। আচ্ছা ঠিক আছে, আমার সাথে তুইও উচ্চারণ করবি। এটা না করলে সে আমার কাছে আসবে না বা তোকে কোনো সাহায্য করবে না। যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি। মানে তুই আমার কাছে, মানে আমার বন্ধু আমাকে বলছে যে তুই আমার কাছে সাহায্য চাবি। শুধুমাত্র একটা ইচ্ছা পূরণ করবে সে, মানে যে জিনটা আসবে নাপাক জিন, সেটা আমাকে বুঝিয়ে দিয়েছে। এর বিনিময়ে যদি সে তোর কাছে কিছু চায়, তুই সেটা দিতে রাজি হবি। আর যদি না দিতে চাস, তাহলে বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস। এইটুকু বলে রায়হান একটা কিতাব হাতে নেয়। এরপর কিতাব দেখিয়ে রেখে কিছু মন্ত্র উচ্চারণ করে। সাথে সাথে মন্ত্রগুলো আরবিতে, সমস্যা হবে তাই আমি
উল্লেখ করছি না। সে মানে আমার কথা বোঝার স্বার্থে যে সে একটা আরবিতে কিছু উচ্চারণ করছিল, ঠিক একইভাবে আমিও তা উচ্চারণ করছিলাম। একটু পরে এভাবে যখন আমি উচ্চারণ করে যাচ্ছিলাম, একটু পরে আমার চোখের সামনেই মোমবাতিগুলো নিভে যায়। দরজা জানালা বন্ধ থাকলেও বাহিরের আলো মোটামুটি রুমে ছিল। সেই আলোতে আমি রায়হানকে দেখতে পাচ্ছিলাম। রায়হান আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলছে, বল, তোর কোন ইচ্ছা আমি পূরণ করব। আমার কাছে এবার ব্যাপারটা হাস্যকর মনে হলো। মানে কোনোভাবে এসব ভুয়া না তো? রায়হান আমাকে বোকা বানাচ্ছে না তো? সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে কি? মানে আমি কিছু বুঝতেছি না, কিন্তু তবুও আমি ইচ্ছের কথা বলি, ভুয়া হোক আর সঠিক হোক, করতে যেহেতু এসেছি করেই ফেলি। আমি ভীতু স্বরে রায়হানকে বললাম, রায়হান, সরি, আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে। আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমার জন্য পাগল থাকুক, আমার কাছে ছুটে আসুক। আমার আবদার শুনে রায়হান এবার গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে। কাকে হত্যা করতে তুই তোর প্রেমিকা চাস? সত্যি করে বল। সত্যি বলতে তখন আমার কাছে এটা মিথ্যা মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম, ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে। নিপার চাচাতো ভাইয়ের নাম নেওয়ায় একটা বড় কারণ রয়েছে আমার। সকালে ওর চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে। আমার কান এখনো ব্যথা। এত জোরে থাপ্পড় এর আগে কেউ মারেনি আমাকে। সর্বশেষে সে আমাকে নিয়ে গালিও দিয়েছে, মানে আমার আম্মুকে নিয়েও গালি দিয়েছে। রাগটা বাস্তবে হোক আর না হোক, তবে রায়হানের কথা অনুযায়ী ঝেড়ে দিলাম কিছুটা। আমার আবদার শেষে রায়হান আমাকে আবার বলে, আপনার চাওয়া খুব দ্রুত পূর্ণ হবে। এ বলে রায়হান সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমার কাছে সব তামাশা মনে হলেও এইবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে আমার। রায়হান যখন জ্ঞান হারিয়ে পড়ে, তখন রায়হানের শরীর থেকে একটা কালো ধোঁয়া উড়ে গেল। চোখের সামনে, চোখের পলকে আমি সেই ছায়াও দেখেছি। তারপরক্ষণেই দেখলাম মোমবাতিগুলো আপনা আপনি জ্বলে উঠেছে। এটা একদম অবিশ্বাস্যকর ঘটনা। এইটা তো সম্পূর্ণ অলৌকিক। তবে কি আমি সত্যি কোনো জিনের সাথে কথা বলেছিলাম? আমার এসব ভাবনার মাঝে রায়হান শোয়া থেকে উঠে যায় এবং সে তার মাথা চেপে ধরে আছে। হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে। মাথা ধরে উঠে সে আমাকে বলল, শয়তান তোর দাসত্ব হয়েছে রে, এখন থেকে আর আমাকে লাগবে না। এই নে কিতাবটা, যখনই তাকে দরকার পড়বে তখনই মানে তাকে একা ডাকবি, রুমের ভেতরে 4টা মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটা পড়বি। আর মনে রাখবি তোকে নাপাক থাকতে হবে। প্রসাব করার পর কিছুটা হাতে নিয়ে তোর গায়ে ছিটাবি। কাজ শেষে আমার কিতাব আবার আমাকে দিয়ে দিস। এতটুকু বলে রায়হান বাসা থেকে উঠে গেল। আচ্ছা, সামনে থাকা মোমবাতিগুলো এক এক করে বক্সে ঢোকায়। আমার হাতের সুতোটা সে খুলে নেয়। খুলে নেয়নি, ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি। শয়তান যার তার ডাকে সাড়া দেয় না। এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুফরি করার সব জিনিসপত্রগুলো বক্সে ঢোকায়। আবার সেই বক্সটা আবার খাটের নিচে রেখে যা বললো, আমাকে বলছে, যা বাসায় চলে যা, খুব শীঘ্রই নিপা তোর জীবনে আসবে। আর দাওয়াত দিতে যদি ভুলে যাস তবে তোর খবর আছে। রায়হানের কথা শুনে আমার ভিতরটা একটা খুশির ঢেউ জেগে উঠলো। আপনারা তো বুঝতে পারছেন এতদিনের ভালোবাসা যেভাবে হোক আমি তাকে কাছে পাবো। সত্যি তাহলে নিপা কি আমার জীবনে ফিরে আসবে? কেমন জানি আমার অবাক লাগছে। আমি কি তাকে আবার পাবো? আমি কি তাকে আবার প্রেমিক হিসেবে পাবো? এবার হয়তো বউ হিসেবেই পাবো। এই পাওয়া চাওয়ার বিষয়বস্তুগুলো অনেক মর্মান্তিক। এ বুঝি হেলে যাচ্ছে এবং আবার বুঝি কিছুটা হারাচ্ছে। আচ্ছা, তবে যত কিছুই ভাবি, রায়হান আমাকে একটা পথ দেখিয়ে দিয়েছে। এটা আমার কাছে অনেক খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। রায়হান বিদায় দিয়ে যখন নিজের বাড়িতে এলাম, তখন আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করে। আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি, কিন্তু সান্ত্বনাটা তখনই আমার দরকার ছিল। আমার বাবা বললেন, কার জন্য শুধু শুধু মার খেতে গেলি? তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়ো করে তখন নিপাকে বিয়ে দিয়ে দেয়। তুই নাকি বিয়েতে ঝামেলা করবি, সেটা নিপার মানে এখানে
মানে কালো জাদু করার পরে নিপার বিয়ে হয়ে গিয়েছে অলরেডি। আচ্ছা, ঝামেলা করবি এই জন্য এই কথাটাই নিপা বলেছে তার বাবাকে, এই জন্য নিপা সেই দ্রুত সকল আয়োজন করার বিষয়ে তার বাবাকে জোর করছিল যে বাবা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, কারণ রায়হান আমি যাকে ভালোবাসতাম সে আমাকে খুব ঝামেলা করছে আমার বিয়েতে। মাথায় কারো হাত বোলানোর স্পর্শে মানে এটাও আমি ঠিক শুনেছি। মানে এসব কিছু হয়ে যাওয়ার পরে আসলে আমার কোনো কিছু বিশ্বাস হচ্ছিল না, আমি মাথা ঘুরে পুড়ে গিয়েছি। হঠাৎ মাথায় কারো হাত বোলানোর স্পর্শে চোখ খুলে আমি বিছানায় শুয়ে আছি, পাশে আমার মা এবং আমার বাবা এবং ছোট ভাই দাঁড়িয়ে আছে। ছোট বোন পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি কিছুক্ষণ কিছুই বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা। নিপার তো বিয়ে হয়ে গেছে। লাফ মেরে উঠে ফোনের সময় দেখি রাত 10টা 38 মিনিট। হাই খোদা, আমি সব শেষ হয়ে যাচ্ছে আমার। দিক বেদিক আমার কিছু বিছানা থেকে দৌড়ে নেমে যাই। ছোট ভাই সাকিবকে বললাম বাইক বের কর। যদি আমার মানে কোনো বাইক নেই, আমার ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছে নিপার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমার হাতে একটা বড় লোহা। আজ নিপাকে নিজের হাতে খুন করার জন্য আমি আমার মাথায় ভূত চেপে গিয়েছে। জানি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন, তবে বাস্তবতা বাস্তবতা আমার সাথে যা হয়েছে এটা অনেক ভিন্ন। এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল বা সঠিক দেখায় না, যা করবে ওটাই সঠিক। কিন্তু আমি এখন নিজের পাগলামির জন্য শরমিন্দা হচ্ছি। তবে ওই সময় সেই সেন্সটা আমার ছিল না বললেই চলে। আমি বের হতে হতে এলাকা থেকে আরো 13 জন বন্ধুকে কল করেছি। ওরাও বাইক নিয়ে সামনের বাজারে অপেক্ষা করছে। বাজারের নামটি আমি প্রকাশ করতে যাচ্ছি না। ওদের কারো হাতে ছুরি, কারো হাতে পিস্তল রয়েছে। আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে নিপাকে অন্যের খাটে যাওয়ার আগে আমি নিজের হাতে আমি তাকে শেষ করে দিব। প্রায় 1.5 ঘন্টা অতিক্রম করার পর নিপার শ্বশুর বাড়ি পৌঁছাই আমরা। বাইক থেকে নেমেই আলাতুল যাকে পেয়েছি মানে ইচ্ছা মতো আঘাত করে যাচ্ছি। পিস্তল নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানোর। আঘাত করছিলাম লোহা এবং পাইপের এসব দিয়ে। আমি আর আমার ভাই সহ 4 জন বাড়ির ভিতরে ঢুকে যাই। বাসর ঘর সাজানো রুমে সামনে ফুল ভরা। দৌড়ে গিয়ে দরজায় লাথি মেরে ভেঙে ফেলেছি। হয়তো এই রাগ মাথায় না থাকলে সারাদিন লাথি মারলেও দরজা ভাঙতে পারতাম না। তবে ওই সময়টাতে কিভাবে ভেঙে ফেলেছি তাও জানি না। আবার হতে পারে দরজা আগে থেকেই দুর্বল ছিল। তবে রুমে ঢোকার পর যা দেখেছি তা দেখে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করছিল। নিপার স্বামী শার্ট প্যান্ট ঠিক করে যাচ্ছে আর নিপা পেটিকোট পরতেছে, তবে হাঁটু অব্দি পড়েছে মাত্র, পুরোপুরি পরেনি। আমার স্থানে আপনি থাকলে কি করতেন? তার মানে এতক্ষণে নিপা তার সতীত্ব শেষ করে দিয়েছে। গত 8 বছরের যে মেয়েটি প্রাইভেট প্লেসে আমি দেখারও চেষ্টা করিনি, একেবারে বিয়ের জন্য যত্ন করে রেখেছিলাম, সে মেয়েটি আজ অন্য পুরুষের সাথে এভাবে। ছি না রিয়াজ ভাই, আমি এই অনুভূতি প্রকাশ করতে পারবো না, তবুও যা পারবো বলছি। নিপাকে এই অবস্থায় আমি পেয়ে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। বুকের ঠিক বাম পাশে চিন ব্যথা অনুভব করছিলাম। তারপর সত্যি আমার মাথায় কিছু কাজ করছিল না। আমার হাতে থাকা লোহা দিয়ে মন চাচ্ছিল নিজের বুকে নিজেই ছিদ্র করে ফেলি। চোখটায় ভিজে এসেছে আমার, হাত পা কাঁপতে থাকায় দাঁড়িয়ে থাকার শক্তি পাইনি। আমি সেখানেই বসে পড়েছিলাম, বসে শুধু ভেজা চোখের নেপার দিকে তাকিয়ে আছি। মানুষ এভাবেও রূপ বদলাতে পারে কিভাবে? এদিকে বাড়িতে হামলা করায় নিপার স্বামীর পরিবার থানায় কল দেয়। থানা বেশি দূরে ছিল না, হঠাৎ হাঁটে গেলেও 7 মিনিটের মতো হবে। পুলিশ চলে আসে বাড়িতে। আমার সাথীদের অনেক পুলিশ দেখে পালায়। আমার ছোট ভাই পালিয়ে যায়, শুধু আটকা করেছিলাম আমি সহ 3 জন। যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমি নিপার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আপনি বিশ্বাস করবেন না রিয়াজ ভাই, ওই সময়ে আমার সত্যি বুকটা চিনচিন করে যাচ্ছিল। আমার ভিতরে কেউ চিৎকার দিয়ে কান্না করছে, তবে উপরে উপরে আমি একদম শান্ত ছিলাম, বসা ছিলাম, তাই দৌড়াতে পারিনি।
পুলিশ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতেই থেকে যায়। 5 দিন পর ছাড়া পেয়েছি জেল থেকে। কিভাবে কিভাবে মা বাবা যে আমাকে বের করেছে তা আমি জানি না। কোন উকিল ধরেছে আর কি জবাব দিয়েছে, কেনই বা উকিল ধরলো, এই হয়তো সবকিছু টাকাও জরিমানা করেছে এসবের জন্য। কিন্তু আমার কোনো হুদিস ছিল না। জেলে 5 দিন আমি পানি ছাড়া কিছুই খাইনি। কিভাবে খাবো বলেন ভাই? আমি এই সময়টা পার করে এসেছি। আমি জানি এটি কতটা ভয়ানক। আমি এটাও জানি এই সময়ে আপনি নিজেকে চিনবেন না, আপনার ধ্যান থাকবে শুধু ওই মেয়েটিকে ঘিরে। আমরা আরো কিভাবে শুধু ভেবেছিলাম, পুরনো দিনগুলোর কথাগুলোই স্মরণ করেছিলাম। এভাবে আর স্মরণে আমার সময়ের মরণ হয়ে গেছে। টের পাইনি কখন 5 দিন হয়ে গেছে। বাসায় যখন গাড়ি করে নিয়ে যাচ্ছিল আমাকে, আমি কারোর সাথে দোষটা কথাও বলিনি। কি বলবো, আমার কথা বলাটাও এখন যুদ্ধের সমান। বাসায় এসে নিজের রুমে গিয়েছিলাম। এরপর দরজা বন্ধ করে আমি ইচ্ছামতো চিৎকার দিয়েছি। আমার একটি চিৎকারে নিপার সাথে কাটানো 8 বছরকে দেখতে পাচ্ছিলাম। মনে সব কষ্ট আজ উড়াতে চাচ্ছি। জানি লোক আমাকে পাগল পাগল ভাবছে, কিন্তু আমি কিন্তু এটাও জানি এই চিৎকার তারাও দিত যদি তাদের সাথে আমার মতো কিছু ঘটতো। 15 দিন পর, অর্থাৎ নিপার বিয়ের আজ 20 দিন, আমার ছোট ভাই খবর পেয়েছে একটা। সে দৌড়ে এসে আমাকে বলে, ভাইয়া, জানিস নিপার জামাই নিপাকে ডিভোর্স দিয়ে দিছে, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ছোট ভাইয়ের মুখটাই কথা শুনে আমি কিছুটা অবাক হলাম, না খুশি হয়েছি। অবাক হলাম না, খুশি হয়েছি, নাকি নিপা আফসোস করছি, নাকি আফসোস করছি, কিছুই বুঝতেছি না আসলে। কি ভাববো আমি বুঝি নাই। আমি কোনো রিয়াকশন দিব হতভাগ হয়ে আমি জানতে চাইলাম ঘটনার মূল কারণ কি। ছোট ভাই আমাকে কোনো উত্তর দেয়নি। সে শুধু ছাড়াছাড়ির খবরটাই পেয়েছে। আমি রুম থেকে উঠে বের হতে চাচ্ছিলাম, তখনই আমার বাবা বলে, যে মেয়েটার জন্য আজ তোর এই হাল হয়েছে, সে মেয়েটির জন্য তুই এখনো ছুটে যাচ্ছিস? আমার সামনে আমার সামনে কথা একটাও বাড়িয়ে একটা বড় আমাদের কথা একবারও ভাবলি না? আমার বাবা মা কিভাবে বলছে, আমার কোনো মূল্য নেই তোদের কাছে? মানুষ আমাকে বাজারে সিসি করে যাচ্ছে। আমার কথা বাদ দিয়ে অন্তত তোর লজ্জাবোধ হওয়া উচিত। এত বড় অবিচার অপমান করার পরেও তুই ছোট লোকই কেন করে যাচ্ছিস বাবা? সেদিন আব্বুর কথায় আমার পা আটকে যায়, আর আমি যাইনি। কার জন্য যাব? যে আমাকে রেখে একটা পুরুষের বিছানায় গেছে তার জন্য? তবে সারাসারির কারণটা আমার জানতে ইচ্ছা হচ্ছিল। বাবার কথায় সেটাও আমি জানতে চাইলাম না, সোজা নিজের রুমে এসে পড়েছিলাম। যদি ঘটনা এইভাবেই শেষ হয়ে যেত তবে হয়তো ঠিক ছিল, কিন্তু ঘটনা মাত্র শুরু হয়েছে। 23 দিনের মাথায় ঘটে এক দুর্কল্পনা। আজ সকাল ভোরে আচমকা আমার ঘুম ভেঙে যায়। বাহিরে আলো পড়ছে বোঝা যাচ্ছে, কিন্তু বাড়ির সবাই ঘুম। আমার বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা উঠেছে। টেবিল থেকে পানির জগ নিয়ে আমি পানি খেতেই যাই, কিন্তু কলপারের দিকে আমি যখন যাচ্ছিলাম তখন আমি দরজা খুলে বের হলাম। দেখতে পাই আমার উঠানে নিপা দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। নিপার এই হাল কেন হলো? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। না, শুধু কালো দাগ না, যেন কেউ কালি মেখে দিয়েছে। চেহারা শুকিয়ে পুরো শুককি হয়ে গেছে এবং গালের মাংস ঢুকে গিয়েছে। সব হাড্ডি ভাষা দিয়েছে, হাড্ডিগুলো বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, ওর হাত পা এমন চিকন হয়ে গিয়েছে যা কল্পনাও করা যায় না। এ নিয়ে নিপার 3টি রূপ দেখলাম, একটা প্রেমের সময়, একটা বিয়ের সময়, আর একটা এখন। এত রোগা কিভাবে হলো মেয়েটি? হাত থেকে আমার জগ পড়ে যায়। সেই জগের শব্দে হয়তো বাবার ঘুম ভেঙে গেছে। বাবা রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ায় আমার পাশে, কিন্তু সামনে নিপাকে দেখে বেশ রেগে যায়। দরজার সামনে পড়ে থাকা লাঠি হাতে নিয়ে বাবা নিপার দিকে তেড়ে যাচ্ছিলেন। আমার কিছু বুঝে ওঠার আগেই বাবা তেড়ে গিয়ে নিপার পায়ে লাঠি দিয়ে আঘাত করে।
নিপা লাঠির বাড়ি খেয়েও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমিও ওর দিকেই তাকিয়েছিলাম। বাবা নিপাকে কড়া স্বরে বলছে, আমার ছেলের জীবন নষ্ট করে তুই আবার কেন আসলি? তোর বিদেশি জামাই নিয়ে তুই খুঁজেছিলি তো, আবার তোকে ছেড়ে দিল কেন? চরিত্রহীন মেয়ে, বের হ আমার বাড়ি থেকে। কথাটা বলে বাবা নিপার ঘাড় ধরে ধাক্কাতে শুরু করে এবং আমি তাকে হতভম্ব হয়ে শুধু দেখছিলাম। নিপার নিপার ঘাড়ের দিকে তাকে হতভম্ব হয়ে শুধু দেখছিলাম। বাবা নিপার ঘাড় ধরে বাড়ি থেকে অনেক দূর টেনে নিয়ে যাচ্ছে। এরপর এরপর ছেড়ে চলে আসি, মানে আমি ওখান থেকে ঘুরে আসি। কিন্তু রিয়াজ ভাই হয়তো ভাবছেন এটা আমার অন্যায়, এটা আমি অন্যায় করেছি, কিন্তু রোগা অসহায় এই মেয়েকে কিভাবে তাড়িয়ে দেওয়া উচিত, এভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি। ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলবো, আপনার ভালোবাসার মানুষ একটা অন্য পর পুরুষের বিছানায় যদি যায়, তার সাথে কয়েকদিন সংসার করে সতীত্ব দিয়ে দেয়, আপনি মেনে নেবেন? একটা মেয়ে তো কালো হয় হোক, মেয়ে যদি কালো হয়, সেই মেয়ে যদি সতীত্ব তার প্রিয় মানুষ না পায়, তবে এর চেয়ে বড় যন্ত্রণা কোনো মানুষের নেই। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একমত। বাড়িতে আমার দিন কেটে যায় আরো কয়েকটি। 28 দিনের মাথায় খবর আসে নিপার চাচাতো ভাই মৃত্যুবরণ করেছে। এই সময়ে আমি জানতে পারি গত 28 দিনে কি কি হয়েছিল তাদের সাথে। যেহেতু আমরা মুসলিম, অবশ্যই একজনের জানাজায় যুক্ত হতে দ্বিধাবোধ করি না। আর সত্যি বলতে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে তখন আমার মাথায় কিছুই নেই। শুরুর দিন যে আমায় ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, সেটি এক প্রকার ভুলে গিয়েছিলাম আমি। অর্চাত ভাই আমাকে মারধর করলেও মৃত্যুতে জানাজায় না গেলে বেয়াদবি হবে, তাই আমি ছোট ভাই আর আমার বাইক নিয়ে জানাজায় যাই। জানাজা শেষ করে যখন শেষবার ওর চেহারা দেখি, আমার মাথায় বাস ভেঙে পড়ে। এত কুৎসিত চেহারা কারো কিভাবে হয়? এই ছেলেকে 28 দিন আগে আমি অনেক স্মার্ট দেখেছিলাম, গাল ভর্তি মাংস আর ফর্সা স্বাস্থ্যের মালিক ছিল, এবং অথচ তাকে 80 বছরের একজন বুড়োর মতো লাগছে। গালে মাংস নেই বললেই চলে। কঙ্কাল চেনেন? চেনেন তো না? হ্যাঁ, পুরোপুরি কঙ্কালের মতো চেহারা, কালো হয়ে আছে পুরো চেহারা। দুই চোখ এত ভিতরে ঢুকে গেছে যেন আঙ্গুল দিয়ে স্পর্শ করা কঠিন হবে। তার মধ্যে চোখের চারপাশে কালো দাগ তো আছেই। ওর চেহারা দেখে আমার মনে পড়ে যায় ব্ল্যাক ম্যাজিকের কথা। তার মানে ব্ল্যাক ম্যাজিক কাজ করতেছে। ওর মৃত্যু আমার জন্যই হয়েছে। ভয় পেয়ে যাই আমি, রাগের মাথায় কি না কি করেছি। কিন্তু এসব আমি চাইনি, না আমি না চেয়েছিলাম, কিন্তু এখন সহ্য করতে পারছি না। আর সে কি আমার জন্যই মরেছে? সত্য নাও তো হতে পারে। কোনোভাবে আমি সেখান থেকে বাইরে আসি। জানা যায় এলাকায় আরো অনেক মানুষ জড়ো হয়। সেখানে আমার এক বন্ধু আছে। ছোট ভাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি বন্ধু রিফাত নিয়ে বাজারে আসি। চায়ের আড্ডা দেওয়ার নাম করে জানতে চাই নিপার চাচাতো ভাই কিভাবে মরেছে। তখন রিফাতের মুখে যা শুনলাম তাতে আমার দুনিয়া যেন ভোঁ ভোঁ করে ঘুরছিল। রিফাত যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি। নিপার বিয়ে যেদিন হয়েছে, মানে তুই যেদিন জেলে গিয়েছিলি, সেদিন রাতে নিপার চাচাতো ভাই প্রচন্ড বমি করে। রাতে তার হসপিটালে আনা হয়, কিন্তু লাভ হয়নি। কিছুক্ষণ পর বমি করেই যাচ্ছিল। ডাক্তার তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তখনকার মতো কেটে পড়েন। সেদিন রাতে বাড়িতে আসার পর রিফাত অস্বাভাবিক আচরণ করছিল। বারান্দায় যে নিজে নিজে কি যেন বলে যাচ্ছিল। ওর পরিবার কিছু জিজ্ঞেস করলে সে শুনে না শোনার ভান করছিল। আচ্ছা, মানে এমন একটা ঘোরে ঢুকে গেছে সে। আবার পরের দিন সকালে সে নিজের হাতে নিজেই কামড়াতে শুরু করেছিল। রক্তাক্ত অবস্থায় তাকে নেওয়া হয়েছে হসপিটালে 2 দিন রেখে আবার যখন বাসায় নিয়ে আসে, তখন আবার পাগলামি শুরু করে দেয়। কাকে যেন ডাকে সে। আবার বাতাসের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে, কে আপনি? কেন আসছেন? আমি কি ক্ষতি করেছি? এসব বলায় ওর পরিবার বুঝে যায় সে জিন ভূতের কবলে পড়েছে। এতটুকু বলেই রিফাত চায়ের কাপে চুমুক দেয়, আর আমি এক মনে ওর কথা শুনে যাচ্ছিলাম। রিফাত আবার বলতে শুরু করে গ্রামের হুজুর নিয়ে আসা হয়েছিল। তিনি নিপার বাসায় পা রাখার সাথে সাথে
নিপার চাচাতো ভাই জোরে জোরে চিৎকার দিতে শুরু করেছে আর ইচ্ছা মতো ইমাম সাহেবকে গালাগালি করে যাচ্ছিল। যদি বসাতে যাই, ইমাম সাহেবরা বা মা নিয়ে সে গালাগালি শুরু করে। ইমাম সাহেব বাসার ভিতরে এসে কি কি করছিল তা আর আমরা বলতে পারবো না। তবে ভিতরে আমার নিপার চাচাতো ভাইয়ের এক প্রকাণ্ড চিৎকার শুনছিলাম। কিছুক্ষণে সে ইমাম সাহেবকে গালি দিচ্ছিল, আবার কিছুক্ষণ যন্ত্রণার চিৎকার দিচ্ছিল। প্রায় আধা ঘন্টা রোকাইয়ার কাজ শেষ করে ইমাম সাহেব বাসা থেকে বের হয়। নিপার চাচার উদ্দেশ্যে ইমাম সাহেব বলেন, আপনাদের ছেলেকে কেউ কালো জাদু করেছে। কে করেছে তা বলতে পারবো না, তবে খুবই মারাত্মক জাদু করা হয়েছে। আপনারা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান। ইমাম সাহেবের কথা মতো নিপার চাচা কবিরাজের খোঁজ লাগান। তিনি নিপার চাচাতো ভাইয়ের পাগলামি অনেকটা বেড়ে যায়। একদিন তাদের বাড়িতে চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে যাই। গিয়ে দেখতে পাই একটা কবিরাজ সেখানে আসছে, অর্থাৎ নিপার চাচা কবিরাজ নিয়ে এসেছে। তাই নিপার চাচাতো ভাই চিৎকার দিচ্ছে। আমাদের সামনে কবিরাজ কিছু গোলপাতা, গোলাপ জল এবং নিপার চাচাতো ভাইয়ের গায়ে ছিটাই। এরপর আগরবাতি জ্বালিয়ে তিনি কি যেন পরে। এদিকে নিপার চাচাতো ভাই বিছানায় ছটফট করে যাচ্ছিল। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর নিপার চাচাতো ভাই বমি করে দেয়। তখন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাই আমরা। নিপার চাচাতো ভাইয়ের মুখ থেকে একটা ভাজা ইঁদুর বের হয়। ভাজা বলতে একটা ইঁদুরকে ভাজা হলে যেমন হবে ঠিক তেমনই। এই দৃশ্য দেখে যেন আমারই বমি হতে যাচ্ছিল। ধীরে ধীরে মোট 2টা ভাজা ইঁদুর বমির সাথে বের হয়। তারপর সে শান্ত হয়ে যায়। এইটুকু বলে রিফাত একটু ব্রেক নেয়। আমি বুঝতে পারছিলাম ওর এখনো পেট গুড়গুড় করছে। কিছুক্ষণ চুপ থেকে রিফাত আবার বলতে শুরু করে, সেদিন রাতে নিপার চাচাতো ভাই ভালোই হয়ে যায়। কবিরাজ তার টাকা নিয়ে চলেও যায়। যাওয়ার সময় নিপার চাচাতো ভাইকে কেউ বান মেরেছে। কে মেরেছে তা কবিরাজ পরের দিন এসে বলবে। আপাতত রোগী সুস্থ। এইটুকু বলে তিনি চলে যান। আর আমারও যে হয় যে যাকে মেরেছিল বা বান মেরেছিল, বিকেলে আমার মা ওদের বাড়িতে থেকে শুনে আসবে। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম কবিরাজ কিছু জানিয়েছে কিনা। মা আমার কথায় উত্তর দেয় না। কবিরাজ ফোনে নাকি সকাল থেকে বন্ধ। দুপুরের খবর পেয়েছেন কবিরাজের মেয়ে মারা গেছে, আর কবিরাজ কল দিয়ে বলছে সে এই কাজ করতে চায় না। এতটুকু শুনে আমারও অনেক খারাপ লেগেছে। মাঝপথে কবিরাজ চলে গেল কেন, এটা সবার কাছেই রহস্যময়। নিপার চাচাতো ভাইও যেহেতু সুস্থ হয়ে গেছে, তাই এই ব্যাপারটা কেউ বেশি গায়ে লাগায়নি। কিন্তু নিপার চাচাতো ভাই দিন দিন শুকাতে শুরু করে। গালের মাংস ভিতরের দিকে ঢুকতে থাকে এবং চোখের ভিতরে চলে যেতে থাকে। চোখ ভিতরে চলে যেতে থাকে, ঢুকতে থাকে। চোখ ভিতরে চলে যেতে থাকে এবং চোখের চারপাশে কালো দাগও হতে থাকে। চুল উঠে যেতে লাগে। এর মধ্যে আবার নিপার স্বামী নিপাকে তালাক দেয়, নিপাকে বাড়িতে রেখে যায়। নিপার চেহারা একই রকম ছিল। হঠাৎ নিপার চাচাতো ভাইয়ের মতো চোখের নিচে কালো দাগ আর গালের মাংস ঢোকাতে থাকলো। কিন্তু নিপার চেহারা না বদলালেও নিপার চাচাতো ভাইয়ের চেহারা শুকিয়ে যাচ্ছিল এবং প্রচুর কুষ্ঠিত হতে থাকলো। তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল। শ্বাসকষ্ট সে খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলাচ্ছিল। এসবের জন্য নিপার চাচা চিন্তা করলো যে ডাক্তার দেখাবে এবং নিপার চাচা অনেক ডাক্তারও দেখালো, কিন্তু কোনো লাভ হয়নি। এই যন্ত্রণা পেতে পেতে আজ তার মৃত্যু হলো। রিফাতের মুখে সবটা শুনে আমি পুরোপুরি হতভম্ব হয়ে যাই। বিশ্বাস করবেন কি আমি জানি না রিয়াজ ভাই, আমি সেদিন নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিলাম না। এতটা অসহায় হয়ে গেছিলাম যা মুখে বলার মতো না। আপনি আমার অবস্থায় থাকলে অবস্থাটা বুঝতেন। তখন আমি পরিস্থিতি উপলব্ধি করে লিখিয়েন। চায়ের দোকানে বিল পরিশোধ করে সেদিন আমি বাড়িতে চলে আসি। আমার তো বুঝতে বাকি হয়নি যে এসব আমার জন্য হয়েছে, কিন্তু আমি তো এতটা ভয়ঙ্কর চাইনি। নিপার সংসার হোক, আবার আবার ভেঙে যাক, এসব আমি চাইনি। এত কিছু আমার মনেও আসছিল না। নিপার কাছে ফিরে এসেছে, ঠিক আছে আমি মেনে নিতাম।
তবে তো সতীত্ব হারিয়েছে নিপা, বোঝেন না? আমি তো অ্যাকসেপ্ট করতে পারবো না, আর আমি করলে আমার বাবা মা করবে না। আর সে নিজের ইচ্ছাতেই তো আসেনি, আমাকে তাকে কালো জাদু করে মানে আমি তাকে কালো জাদু করে এনেছি এখানে। এখন সম্পূর্ণ দোষ আমাকে দিচ্ছি আমি। এত বড় ভুল আমি কিভাবে করলাম? আমার মনে হলো ব্যাপারটা আমার বাবাকে শেয়ার করব, কিন্তু বাবা এটি মানবে কিনা আমি জানি না। মানবে না আমি জানি। আর যাই হোক, আমি বাবাকে অন্যায়কে কখনো মূল্যায়ন করেনি আমার বাবা আগে থেকেই। আমাকে তো মারবেই, সাথে বাসা থেকেও বের করে দিবে। উপায়ন্তর না পেয়ে বাড়ির দিকেই যাই, সেই কিতাবটা খুঁজতে থাকি, যে কিতাবটা এখনো আমার মাত্রই মনে আছে। ওই কিতাব সেদিন আমার রুমে রাখিনি, নিপার যন্ত্রণায় সে কিতাব আর একটি ওই কিতাব সেদিন আমার রুমে না রেখে কিতাবটা কোথায় রেখেছিলাম তা মনেও নেই। আমার আম্মাকে জিজ্ঞেস করার পর আম্মা আমাকে কিতাবটা বের করে দিয়ে বলে, সেদিন হতাশ হয়ে বাড়িতে এসেছিলি, বইটা মাটিতে রেখেই চলে এসেছিলি। তো তোর কলেজের কোনো বই না খাতা নাকি? তাই আমি ভালো করে আলমারিতে রেখে দিয়েছিলাম। আম্মা বুঝতে পারেনি। এই জিনিসটা ভেবে আমি খুবই খুশি হই। আমার থেকে কিতাবটা নিয়ে চলে আসি রুমের মধ্যে। দোকান থেকে 4টা মোমবাতি এনে আমিও সেই শয়তানকে ডাকতে থাকি। বন্ধু যেভাবে দেখেছিল ঠিক তেমন ভাবে আমিও ডাকতে থাকি। ঠিক অন্ধকারের মধ্যে আমি যখন ডাকলাম, তখন 4টা মোমবাতি যখন 4টা জ্বালাইছিলাম, তখন এরপর গান আপাক করে কিতাবটা পড়তে থাকি। বাংলায় লেখা থাকলেও উচ্চারণে অনেকটা আরবির মতো অনেকক্ষণ পাঠ করার পর আমি দেখতে পাই আমি যে মোমবাতিগুলো জ্বালাইছিলাম সেগুলো নিভে গেছে। বুঝে যায় কাজ হয়েছে। আর যেহেতু রাত মধ্যই কারো কণ্ঠস্বর আমার কানে এসে লাগলে কথোপকথন গুলো ছিল এমন, আপনি কি আমাকে ডেকেছেন মালিক? হ্যাঁ হ্যাঁ, আপনি কি সে যাকে দিয়ে আমি ব্ল্যাক ম্যাজিক করিয়েছিলাম? জি মালিক, আমি আপনারই দাস বলছিলাম। আমি চাই এই জাদুকরীতে নিপার শ্বশুর বাড়িতে ফিরে যাক, আর তার স্বামী সব মেনে নেবে। ঠিক আছে মালিক, আপনার হুকুম আমি পালন করব, কিন্তু এর বিনিময়ে আপনি কার জীবন দিতে চান? এই লাইনটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়লো। হঠাৎ আমাকে আরো একটা কথা বলে দিতে হবে। একজনের মৃত্যুবরণ শুনে আমার গা কাটা দিয়েছে, আর অন্য কাউকে মৃত্যুবরণ জানলে আমি কিভাবে সহ্য করব? কারো জীবন দেওয়া ছাড়া কবিরাজের কবিরাজ পারে না এমন কোনো কাজ নেই। যাই হোক, আমি অনেক বড় এবং লম্বা ঘটনা হয়ে যাচ্ছে, আমি শর্ট করে বলছি যে কারো জীবন দেওয়া ছাড়া সে কাজ করবে না। মালিক, আপনি সবকিছু আপনার সব হুকুমই আমাকে কারোর প্রাণ উপহার দিতে হবে। জিনটা আমাকে বলছে আপনি আমাকে যে কাজই করে নেবেন আমি করে দিব, কিন্তু প্রত্যেকটা কাজের বিনিময়ে আমাকে একটা করে জীবন দিতে হবে। এটুকু বলার পর মোমবাতি আবার জ্বলে উঠলো। আমি আবার অবাক হয়ে অনেকটা আমাকে উত্তর না দিয়ে সে চলে গেল কেন? কোথাও ভুল করিনি তো? প্রথমবারে যখন করেছিলাম তখন তো এইভাবে চলে যায়নি। আমি কিতাব সামনে রেখে আবার পড়তে শুরু করি, তাই তাকে আবার ডাকি। অনেকক্ষণ পর মোমবাতি নিভে যায়। আমি শুনতে পাই, আমাকে ডেকেছেন মালিক, উত্তর না দিয়ে চলে গেছেন কেন? আমি আপনাকে আমার উপহার দিতে মানা করেছেন, তাই আপনার উপর আক্রমণ করার আগে চলে গিয়েছি। আপনি আমার মালিক হন, ঠিক আছে? আমি একটা জীবন দিচ্ছি আপনাকে। এই গ্রামের সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ লোকটার জীবন নিয়ে নিন। যে অন্যায় অত্যাচার করে সবচেয়ে খারাপ ব্যক্তি আছে, তার জীবন নেবেন আপনি। ঠিক আছে মালিক, আপনার কাজ হয়ে যাবে। রিয়াজ ভাই হয়তো এতটুকু করে আপনার অডিয়েন্স এবং আপনার কাছেও ব্যাপারটা গুজব লাগতে পারে। হয়তো আপনি, আপনার পাঠকরা বা আপনার লিসেনাররা এটি শুনে সম্পূর্ণ বানোয়াট মনে করবে, কিন্তু সত্যি করে বলছি এই সব কিছুই হয়েছে আমার সাথে। হয়তো আমার সাথে এমন না হলে আমিও বিশ্বাস করতাম না। যেখানে আপনার পাঠক লিসেনাররা বিশ্বাস করবে না, এটি অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু আপনার লিসেনারের মধ্যে যারা আছেন তারা আপনার জানে এসব বিষয়ে, তারা অনেক প্রতিভা মার্জেল রাসেল ভাইয়ার শোনে, এবং এই জন্য তারা বিশ্বাস করবে 1 মাস 4 দিন পরে।
ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। আমার ছোট ভাইয়ের আচরণ খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। আমরা খেয়াল করছি আমার ছোট ভাই তাই সবচেয়ে পাগলামি শুরু করেছে, যা নিপা চাচাতো ভাই করতো। সবটা নিজের চোখে দেখে আমার বুঝতে বাকি রয়নি এসব কেন হচ্ছে। যেহেতু আমি ঢাকা কলেজে পড়ি, তাই এলাকায় ছোট ভাইয়ের ব্যাপারে তেমন একটা খবর রাখিনি। কিন্তু ছোট ভাইয়ের ব্যবহার দেখে যখন খোঁজ লাগাই, তখন জানতে পারি আমার ভাই এলাকার রাজনৈতিক দলে আছে, নেতাদের সাথে থেকে থেকে অনেক অসহায় মানুষের ক্ষতি করেছে। ছোট ভাইয়ের কিছু বন্ধু বান্ধব থেকে এটাও জানতে পারি আমার ভাই স্কুলের অনেক মেয়েদের সাথে জোরপূর্বক সহবাস করেছে। আমি কোনোদিনও কল্পনা করিনি আমার ছোট ভাই এত বাজে কাজের সাথে লিপ্ত ছিল। কিন্তু এই মুহূর্তে ওসব ভাবার কোনো সময় নাই। আমি তো আমারই, ভাই তো আমারই বোঝানোর মতো। এখন তো আমি নিজেই ওর উপর ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছি। বিশ্বাস করবেন কিনা জানি না রাসেল ভাই, 1 মাস 7 দিনের মাথায় আমার ছোট ভাই মারা যায়। ছোট ভাইয়ের মৃত্যু আগে আমি বহুবার সেই শয়তানকে ডেকেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। যে বন্ধু আমাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছে তার কাছেও শেয়ার করেছি। সে আমাকে জানায় শয়তান কাজ না শেষ হওয়া অব্দি সে আসবে না। রিয়াজ ভাই, আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমি কিভাবে যেন করে ফেললাম তা নিজেও টের পাচ্ছিলাম না। ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সেদিন জানাজা শেষ করে রাতের বাসেই আমি ঢাকা চলে যাই। ভেবেছি চলে গেলে এই সমস্যা দূর হয়ে যাবে। গ্রামে আসাটাই আমার জন্য বোকামি হয়েছে। নিপাকে তো পাইনি, সাথে আরো 2টা মানুষের খুলি হলাম আমি, তার মধ্যে একজনই আমারই ছোট ভাই। তখন আমার মনের অবস্থা কেমন ছিল তা নিশ্চয়ই সবাই ধারণা করতে পারবেন। একরাশ হতাশা নিয়ে রাতের বাসে চলে যাই ঢাকাতে। গভীর রাতে উঠি নিজের বাসায়। যেহেতু ব্যাচেলার থাকি ও তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রুমটা 10 তলার নিচে, 10 তলাতে। আচ্ছা, রুমমেটদের কয়েকবার ফোন দিয়েছি, সখানিক কল দেওয়ার পরে তারা এসে গেট খুলেছে। রুমে ঢুকে ওয়াশরুমে যাই, ভাবছিলাম সবকিছু চোখের সামনে, সবটা ভাসছে। মুদা কত বড় ভুল করে এসেছি আমি। আসার সময় বাবা মার আর্তনাদ আমার বুক এখনো ছিদ্র করে দিচ্ছে। ছোট ভাই মরেছে, আমার মিলাদ আর আত্মার মাগফিরাতের কামনার দোয়া হবে। সব ফেলে আমার চলে আসাটা তারা মানতে পারছিলেন না। এখন তাদেরও কিভাবে বুঝায় আমার জন্যই আমার ছোট ভাই মারা গেল। নিজের জানি না মৃত্যুর পর আত্মা কোথায় যায়। হয়তো আমারও চলে আসা, আবার আমার ছোট ভাই খুশি হয়েছে। কেউ না জানুক, সে তো জানতে পারে তার প্রাণ কেন গেল। তবুও পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকায়। 2 দিন কেটে যায় কোনোভাবে এই দুনিয়ায়। এই 2 দিন কলেজে গিয়েছি, কিন্তু চেহারা দেখাতে, পড়াশোনা করতে না। পড়াশোনা কোনো কিছুই ভ্যালুতে যাচ্ছিল না। আমার চেয়ে হালকা ডিপ্রেশন থাকা শত স্টুডেন্ট পড়ায় মন বসাতে পারবে না। কারো অতীত, কারো ফ্যামিলির প্রবলেম, আবার কারো আর্থিক প্রবলেম। আমার মনে হচ্ছে সবার সবচেয়ে বড় ডিপ্রেশনে আমি আছি। নিজের ভাইয়ের খুনি নিজেই, নিজের প্রেমিকাকে অন্যর বিছানায়, এই চাপ নিয়ে আর কতক্ষণ থাকা যায়। 2 দিন পর এলাকায় থেকে কল আসে, নিপার স্বামীরা নিপাকে নিয়ে যেতে এসেছে। এ নিয়ে তাদের ফ্যামিলিগত আলাপ চলছে। খবরটা পেয়ে আমার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছিলাম না। একটা বেঈমানকে আমি সাহায্য করেছি, আবার দেখা যায় তার খারাপ দিনে আমি সৃষ্টি করেছি। এদিকে বেঈমানের জন্য নিজের ভাইকে কুরবানি দিয়েছি। আমার খুশি হওয়া উচিত নাকি কান্না করা উচিত? 2 নৌকায় পা দিয়ে সুখ কষ্টের মাঝে আটকে যাই আমি। না, আমি আর কোনো অনেক কিছুর মধ্যেও আটকাই। নিপার সংবাদ শুনে ছাদে বসে একটানা সিগারেট খাচ্ছিলাম। আকাশের দিকে 2 চোখ বিছিয়ে দিয়েছি। তারা দেখলে তারা তারা দেখলো নাকি তারা দেখলেও নাকি মানুষের মুখ আর শান্তি, মনে শান্তি আসে শুধুমাত্র মেঘের আড়ালে। 4টা উকি দেয় একবার, আবার কিছুক্ষণ মেঘের ঘষা মাজা খেয়ে লুকিয়ে যায়। এভাবে আকাশ নিয়ে ভাবায় আমার দীর্ঘ সময় কেটে যায়। ঘরে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস গায়ে লাগে। আমি ঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই। সোজাভাবে যদি বলি, মেঘ দেখে আমার বৃষ্টির অপেক্ষায় ছিলাম। খারাপ সময়ে বৃষ্টিতে ভিজতে দেখে অনেক মানুষকে কেন ভিজে
হয়তো হালকা হতে চায়, আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করতে চায়। এতক্ষণ জুড়ে শীতল বাতাসই ছিল। এই শীতল বাতাসে গরমের অভাব স্বাভাবিক নয়, কিন্তু আমি যা পেয়েছি সেটা স্বাভাবিক নয়। একদম আগুনের তাপের মতো গরম লেগেছে। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবার আকাশে মনোযোগ বসাতে যাব, তখনই পিছনে কিছু নড়ার শব্দ পাই আমি। আর ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। অস্পষ্ট। চেনেন? হ্যাঁ, অনেকটা অস্পষ্ট দেখতে। ছাদে আলাদা কোনো লোকের অবস্থা নেই, মানে আলোর অবস্থা নেই। ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই। অন্ধকারে মনে হলে অনেকেই হাতি ঘোড়াও দেখে, আমার কাছেও তেমনই মনে হলো। হয়তো ভুল দেখেছি। ফ্ল্যাশ লাইট অফ করতে আবার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায়। জি রাসেল ভাই, লোহার মতো, বলতে গেলে লোহার মতোই। আমি টের পাচ্ছিলাম দেহের সব অঙ্গভঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে। আমি বসা থেকে লম্বা হয়ে ছাদে শুয়ে পড়ি। এই সময় আমার কেমন কেমন লাগছে আমি বলি, যখন একটা মানুষের বেশি জ্বর হয় আর সে শুয়ে থাকে সোজা হয়ে, মানে বুক থেকে কি যেন বেরিয়ে আসবে আর সারা শরীর ঘেমে একাকার হয়ে থাকে। আমার কাছে ঠিক তেমনটাই লাগছিল। শরীর নাড়াতে পারছিলাম না, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, গা থেকে ঘাম ঢলমল করে বের হচ্ছে, গায়ের রগগুলো কেমন জানি হইতে শুরু করলো। তখন দাঁড়িয়ে গিয়েছিলাম আমি। আমি আমার সারা দেহ টান টান অনুভব করতে পারছিলাম। মৃত্যুর আগে একটা মানুষ যেমন ছটফট করে, অনেকটা তেমনই হচ্ছিলাম। তখন আমার কানে কেউ ফিস ফিস করে বলে, আমার আরো একটি জীবন চাই, আমাকে জীবন উপহার দিন মালিক। চোখ যেন খুলেছি, তখন রৌদ্র আমার গায়ে পুড়ে যাচ্ছিল। আমি যে ছাদে সেটি বুঝতে একটু সময় লেগেছে। পিঠের নিচে ভেজা ভেজা লাগলো। শোয়া থেকে উঠে দেখি আমি ছাদে জমে থাকা পানির উপরেই শুয়ে পড়েছিলাম। সাইড থেকে হাতিয়ে ফোনটা নিয়েছি, সময় দেখি সকাল 8টা বাজে। রাতে বৃষ্টিও হয়নি, তাই হয়তো ঘুমটাও ভাঙেনি। এসব যখন ভাবছিলাম তখন আমার মনেও নেই যে রাতে কি হয়েছিল আমার সাথে। আমি বসা থেকে উঠতে গিয়ে হাঁটুতে একটা টান খাই। সারা রাত সোজা হয়েছিল, তাই ওইভাবেই ভালো অনুভব করছি। বাঁকা করতেই টান খায়, আর তখন আমার মনে পড়ে যায় রাতের কথা। ধীরে ধীরে সবটা মনে পড়ে যায়। কানে কান কানে কানে সে বলেছিল তার আরো একটি জীবন লাগবে। হ্যাঁ, আপনাদের মতো ব্যাপারটা আমিও স্বপ্ন ভেবেছি, কারণ আমি তো সেই শয়তানকে ডাকিনি। আর কিতাব তো রেখে এসেছি বাড়িতে, তাকে না ডাকলে তো সে আসবে না। তার মানে সত্যি এইটা স্বপ্ন ছিল। স্বপ্ন ভেবে আমি ছাদ থেকে নেমে চলে আসি রুমে। রুমমেট যারা আছে তাদের কেউ ফ্রেশ হচ্ছে, কেউ রান্না করছে, আবার কেউ রুমে ফোন চালাচ্ছে। এখানে সবাই আমরা ক্লাসমেট না, কেউ দোকানে চাকরি, কেউ রাস্তায় হকারের দোকান, আবার কেউ আমার সাথে পড়াশোনা করে। আমি আমার ব্যাগের কাছে কাছে এসে গায়ের গেঞ্জিটা খুলি, ভিজে গেছে অনেকটা। ওয়াশরুমে যে আছে সে বের হলে আমি গোসল করব, তাই গায়ের গেঞ্জি খুলে ব্যাগ থেকে গামছা আর লুঙ্গি বের করতেই চেন খুলি। আর তখন যা দেখি আসল ভাই, বলতে গেলে মুখে আটকাচ্ছে। আমি এই অবধি যা যা ঘটনা বললাম তা সত্যি সব অবিশ্বাস্যকর। আমি ব্যাগ খোলার পর আমার ব্যাগে আমি সেই কিতাবটা দেখতে পাই, যে কিতাব কাছে থাকলে সেই শয়তানটি ওই সাথে সাথে ঘোরে। আচ্ছা, মাথা ঝিম ধরে যায়। সাথে সাথে আমার কেন কোনো এক অজানা মায়া আমাকে টানছিল। তখন কিতাবের দিকে তাকিয়ে এক প্রকার হিপনোটাইজ হচ্ছিলাম আমি। কয়েক মুহূর্ত বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমার ঘোর ভাঙে। আমি চমকে উঠি। সেখানেই আমাকে চমকে দেখে রুমমেট সবাই আমাকে দিকে তাকিয়ে আছে। ওদের কিছু বুঝতে না দিয়ে আমি তাড়াহুড়ো করে ব্যাগের চেন আটকাইয়া এরপর লুঙ্গি গামছা নিয়ে চলে যাই ওয়াশরুমে। সেদিন সারাটা সময় আমি একই রকম ছোটখাটো অস্বাভাবিক অনুভব করছি। সারাটা দিনই আমার এভাবে গেছে। আমি আমার সাথে কেউ আছে বা দূর থেকে কেউ আমার দিকে তাকাচ্ছে, আমাকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে, এরকম বিভিন্ন ছোট ছোট আতঙ্কের মাঝে আমি ছিলাম। যদিও আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু আমার মনে সারাদিন এসবই ছিল।
কলেজ শেষে বাসায় এসে দ্রুত। সেদিন রুমমেট কেউ আসেনি, ব্যাগে কিতাবটা এখন আছে। আমার সাহস হচ্ছে না কিতাবটা স্পর্শ করার। কিতাবটার উপরে একটা ভয় সৃষ্টি হয়। বাড়িতে কল দিয়ে মা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। ততক্ষণে রুমমেটরা সবাই এসে যায়। রাত 10টার দিকে আমি ঘুমানোর প্রস্তুতি নিয়েছি, কাল থেকে অস্বাভাবিক স্বাভাবিক হয়ে যাব এটা ভেবে। এমন একটি আশা ছিল, কিন্তু অর্ধ ঘুমন্ত অবস্থায় আমি বিছানাতেই বমি করা শুরু করি। আচমকা বমি হওয়ায় আমার ঘুম ভাঙে। এরপর রুমমেট সবাই লাইট জ্বালিয়ে দেখে আমি রক্ত বমি করে যাচ্ছিলাম। কুফরিটা যে কত বড় একটা ভয়ানক বিষয় আমি তখন টের পাচ্ছিলাম। কুফরি করেছি, মানে আমি যাদের কুফরি করেছি তারা ক্ষতিগ্রস্ত, আর আমি তো হচ্ছি। হয়তো নিয়ম পুরোপুরি জানি না বলে আমার ক্ষতি হচ্ছে। আমার রক্ত বমি দেখে রুমমেটরা সবাই আমাকে হাসপাতাল নিয়ে যাওয়ার কথা বলা বলি করছে। এর মধ্যে যেই ভাবাভাবি সেই কাজ। আহ এই জগৎটা আমি দেখি, এই জগৎটা আমরা দেখি কেমন, আসলে কি তেমন? চোখের সামনে দেখতে পাই গাছগাছালি, নদী নালা, বসত বাড়ি। দিনের শুরু আর সূর্যের আলোয় উপলব্ধি হয়, আর অন্ধকারে নেমে আসে ঘুম। শহরে সবাই পড়াশোনা, কারো পেটের জন্য যুদ্ধ। আসলে কি এমন? এর বাহিরেও কিছু নেই? নেই কি? হয়তো বললে ভুল হবে, এর বাইরে অনেক কিছু আছে। অনেক কিছু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, আমরা তাদের খালি চোখে দেখি না, কিন্তু তারা আমাদেরকে দেখে, আমাদের নিত্যদিনের সঙ্গী তারা। ঠিক হচ্ছে কারো উপকারে, আবার কারো অপকারে। আমি রাফি হয়তো সে উপকারের লিস্টে পড়ে গিয়েছিলাম। একটা মানুষের একটা মানুষকে পাবার জন্য দুইটা মানুষকে খুন করেছি, তবুও সেই মানুষটিকে পাইনি। পাওয়া না পাওয়ার মধ্যে নিজেকেও এখন হারাচ্ছি। গত 3 দিন ধরে আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার চিকিৎসা চলছে ঠিকই, কিন্তু আমি জানি ডাক্তাররা ভুল রোগের চিকিৎসা চালাচ্ছে। ওনাদের ভাষ্য মতে আমার মাথায় ডিপ্রেশন অনেক, পেশার মাত্রাধিক ভাবনা করছি, তাই মস্তিষ্ক চাপ পড়েছে। এর কারণে আমার শরীর দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই অদ্ভুত ব্যাখ্যা আমার 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 দেখাতে সবটা অলৌকিক কিছু, কিন্তু বিজ্ঞানীদের ব্যাখ্যায় আমি একটা পাগল। হয়তো পৃথিবীতে যাদের আমরা পাগল বলি তাদের মধ্যে 40% মানুষ পাগল নয়, ওরা সুস্থ, কিন্তু সোসাইটি আর বিজ্ঞান ব্যাখ্যায় তারা পাগল। যেমন এখন আমাকে পদবি দিচ্ছে যে আমি পাগল। আমার রুমমেটরা এর মধ্যে একজন আমার এলাকার, তাই তার সুবাদেই রুমটা পেয়েছি। বাড়ি থেকে বাবা টাকা পাঠাচ্ছেন, আর এলাকায় ছেলেটা আমার চিকিৎসা চালাচ্ছেন। গতকাল রাতে আমি ডাক্তারের সাথে হামিদের কথা শুনেছি। ডাক্তার হামিদকে বলছিল আপনার রোগীকে কোনো ট্রিটমেন্ট করতে হবে। ওনার মাথায় সমস্যা আছে, যেখানে যে কোনো সময় মানসিক ভারসাম্য হারাতে পারে। আমি চাই না আপনার বন্ধু পাগল হয়ে যাক। ডাক্তারের কথাটা আমার তাদের অগোচরে নিচ্ছিলাম, আমি তাদেরকে না জানিয়ে লুকিয়ে শুনছিলাম। আমাকে ঘুমন্ত ভেবে তারা আলোচনা করছিল। বুঝেই যাই তারা আমাকে পাগল ভাবছে। আজকে হয়তো আমাকে ছেড়ে দিবে, এরপর কোন পাগল ডাক্তারের কাছে নিয়ে যাবে আল্লাহ জানে। পাগলের ডাক্তারও আমাকে বিজ্ঞানের ব্যাখ্যায় পাগল পদবি দিবে। এটা অনেক আগেই হয়তো অনেকেই হয়তো বলবে রাফি পাগল, কিন্তু রাসেল ভাই ওই সময় এসব নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না। আমার শুধু ওই ব্যাপারটা মাথায় গজগজ করছিল, আমাদের আদেশ আমার আদেশ ছাড়া শয়তান কেন এলো, আর জীবন চাচ্ছে কেন। বিকেল হতেই বন্ধু হামিদ আমাকে বাসায় নিয়ে আসে। বাটা শোরুমে চাকরি করে সে, তাই বেশি সময় একটা পায় না। বের হবার পর হামিদ বলে, তোর বাবার সাথে আমার কথা হয়েছে, তোকে আরেকজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমার ছুটি হবে না কাল। আমি আগামী শুক্রবার মার্কেট অফ আছে, আমি শুক্রবারে তোকে নিয়ে যাব, আপাতত রেস্ট কর। আর এই কয়দিন কলেজে যাদের দরকার নেই, এক গাদা শাসন বাক্য ছুঁড়ে হামিদ চলে যায়। আমি ওর কথা শুনে বুঝে যাই সে কোনো ডাক্তারের কথা বলছে। তার আমার বাবাও জানেন ব্যাপারটা। বাবা যেহেতু জানেন, মাও এতক্ষণে জেনে গেছেন আমি পাগল। কয়েকদিন ভাববো আমি। একদিনে প্রেমিকাকে হারাবার যন্ত্রণা, অন্যদিকে কয়দিকে ভাববো ভাই? একদিকে প্রেমিকাকে হারানোর যন্ত্রণা,
অন্যদিকে আমি খুনি, আবার এদিকে পড়াশোনার চাপ, আর এদিকে আমি হয়ে গেলাম পাগল। নিজেকে নিজেই চিনতে হয়তো ভুলে করে যাচ্ছি বারবার। নিজের অস্তিত্বকে এক প্রকার হারাতে বসেছি। এই সময়টাও আপনার আপনার এই গল্পটি আমি শুনছিলাম। আহ, মানে বাসায় দেখি কেউ নেই, নিজে একটু বাসার নিচে একা একাই আসি। 4টা মোমবাতি নিয়ে আবার যাই রুমে, ব্যাগ খুলে দেখি কিতাবটা এখনো ওইভাবেই রয়েছে। আগের মতো সব ঠিকঠাক ঠিক করে আমি নিজেকে প্রস্তুত করি। এরপর কিতাব পড়তে শুরু করাই দেখতে পাই মোমবাতি নিভে গেছে। আমি চুপ হয়ে তার কণ্ঠস্বরের অপেক্ষা করছিলাম। তখন সে আমাকে বলে, আপনি আমাকে ডেকেছেন মালিক? হ্যাঁ, ডেকেছি, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার কিছু প্রশ্ন জানতে হবে। বলুন মালিক। আমার সাথে যত কিছু হচ্ছে এসব কি আপনি করছেন, নাকি আমি সত্যি পাগল হয়ে গেছি? মালিক, ওসব আমি করছি। আমি ক্ষুধার্ত। আমার কারো জীবন লাগবে। আপনি ক্ষুধার্ত হলে আমি আমি কেন আপনাকে জীবন দিব? আপনার শক্তি আছে, যাকে ইচ্ছে তাকে মারুন। ওটা সম্পূর্ণ আপনার খুশি। আমার কাছে কেন যাচ্ছেন? আপনার অনুমতি ছাড়া আমি কারো প্রাণ নিতে পারি না মালিক। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমার অনুমতি লাগবে কেন? আমি প্রাণ দেওয়ার কে? হ্যাঁ, আপনার অনুমতি নিয়ে যদি কারো প্রাণ আনি, এতে আমার পাপ হবে না। যা হবে আপনার হবে। আমি আমার জীবনের কোনো পাপ করিনি। আমাকে দিয়ে সব আমাকে দিয়ে সব করাইছে সবাই। আল্লাহ, এ কোন বিপদে পড়লাম! মানুষ হত্যা করছেন আপনি, আর বলছেন আপনি পাপ করছেন না? জি, ওই কারণেই। কারণ ওই হত্যা আপনি করিয়েছেন, আমি করিনি। আচ্ছা, সব মানলাম। আমার উপর আমার উপকার করতে গিয়ে আপনি কারো প্রাণ নিচ্ছেন বিনিময়ে, কিন্তু এখন তো আমি কোনো কাজ করছি না, এখন প্রাণ চাচ্ছেন কেন? আপনার সাথে থাকার বিনিময়ে আমি প্রাণ চাচ্ছি। আপনি কি জানেন না মালিক দাসকে পরিচালনা করে? আপনি আমাকে ক্ষুধার্ত রাখতে পারেন না মালিক। কিন্তু আমি তো আপনাকে চাই না। আর না, আমি আপনার মালিক। চলে যান আপনি, দরকার নেই আপনাকে আমার। অনেক করেছেন আমার জন্য, আল্লাহর দোহাই লাগে, চলে যান। মোমবাতিগুলো নিচ থেকে আবার জ্বলে উঠলো। আমি ধরেই নিয়েছি এবার সমস্যা নেই কোনো, শয়তান চলে গেছে। উঠতে যাব তখনই মোমবাতি আবার নিভে যায়। এদিকে সুইচ হাতের নাগালে থাকায় আমি ওঠার গতিতে বাতিতে সুইচ দিয়ে ফেলেছিলাম। বাতিও জ্বলে ওঠে, মোমবাতি নিভে যায়। তখন আমি লাইটের আলোতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল 4টা মোমবাতি ঠিক মাঝখানে বসে আছে। চোখের পলকটা ফেলার আগেই বিড়ালটা এক লাফ দিয়ে বাতির দিকে উল্টো দিকে উঠে যায়। এই পুরো দৃশ্যটা দেখে আমি সেকেন্ডের মধ্যে বিড়ালটা যখন শূন্য লাফ দিয়ে বাতির দিকে উঠছিল, একটা মানুষের মতো কালো কিছুকে আমি দেখতে পাই। ফ্লোরে তো বিড়াল ছিল, কিন্তু শূন্যে সে একটা কালো মানুষের রূপ নিয়েছে। এদিকে 1 সেকেন্ড পার হয়ে বাতিটা ফেটে আরো নিভে যায়। তারপর সেকেন্ডে পর বাতিটা ফেটে নিভে যাওয়ার পর আর কিছুই চোখে পড়েনি আমার। ব্যালেন্স ঠিক রাখতে পারিনি, আমি ফ্লোরে পড়ে যাই। হামাগুড়ি দিয়ে মোমবাতিগুলো খুঁজবো, তার আগে আমার পিঠে ঘাড়ে কেউ যেন জোরে জোরে মারছিল। হাস্যকর লাগছে, তাই না? যদি আমার স্থানে থাকতেন না, তাহলে বুঝতেন এটি হাসির জন্য উপযুক্ত বাক্য কিনা। এই ঘটনা গ্রামে যারা থাকেন তারা সচরাচর দেখেছেন হয়তো। যারা এসব ব্যাপারে জানেন তারা হাসবেন না, আর যারা এখন পর্যন্ত সবটা ভুয়া মনে করছেন তারা, আমি জানি, তাদের ঠোঁটের কোণায় মৃদু হাসি রয়েছে। ব্ল্যাক ম্যাজিক কতটা যে ভয়াবহ তা ভিকটিম ব্যতীত অন্য কখনোই মানুষ মেনে নিতে পারবে না সহজে। আজ থেকে 30 বছর আগে যাদের নাম করণ করা হতো, সেই নামগুলো আপনাদের মনে আছে? আপনার দাদা দাদির নাম, কিংবা তাদের মা বাবার নাম? চিগিনা, গোলবাহার, বাতি, কল্লা, বদনা ইত্যাদি নাম। এই যুগে মানুষ শুনলে হাসে, অথচ সেই যুগে মানুষের নামগুলো ছিল জনপ্রিয়। আচ্ছা, মানুষ হাসতো না এসব নামে। কেউ এই নামে চিঠি এসেছে শুনেই অন্তর জুড়িয়ে দিত। এই নামে ডাকলে কারো ভেতরে মোচড় সৃষ্টি হতো। আর এই যুগে আপনারা হাসেন। একটা উদাহরণ দিলাম, সেই যুগের গানের নাচ দেখে আপনারা হাসছেন।
হাসেননি? আমি জানি একবার হলেও হেসেছেন। আমি জানি ওই সময়ের মানুষ এই নাচের জন্য মায়ায় পড়ে মরিয়া ছিল। টেলিভিশনের পর্দায় পুরো গ্রামের মানুষ একসাথে বসত, উপভোগ করত। মাঝে মাঝে মুরব্বীদের মধ্যেও নাচের মধ্যেও দেখবেন সেই পুনরো নাচের স্টেপ রয়েছে, যা কারো আবেগ ছিল। তা নিয়ে এই যুগে আপনারা হাসেন। হাসেন না? কেন হাসেন? কারণ আপনারা সময়কালে এসব ছিল না, আপনি তা উপভোগ করেননি। আপনি বর্তমান সময়ের অভ্যস্ত, বর্তমান সময়ের নামক অভ্যন্ত ও অভ্যস্ত। এসবের জন্যই বললাম, আমার হাল শুনে যাদের হাসি পাচ্ছে তাদের জন্য। আমি এই সময় পার করেছি, তাই আমার ভয় হচ্ছে। আর আপনি এসবে কোনোদিন জড়িত হননি, তাই আপনার হাসি আসছে। যাদের সাথে ঘাটে এসব ঘটে তারাই শুধু জানে কতটা আঘাতপ্রাপ্ত করে এই কালো জাদু। রাতে কিছুই আর আমার মনে নেই। জ্ঞান হারাবার আগেই কে যেন আমাকে ইচ্ছামতো মেরেছে। তার একটা আঘাত আমার শরীরের চামড়া যেন থেতলে হয়ে যাচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর মাথাটা প্রচুর ব্যথা করছিল। সামনে ছিল রুমের সবাই, আর জানতে পারি সবটা। হামিদ আমাকে রাতের ঘটনা তখন জানায়। আমি রাত 8টায় বাসায় এসে দেখি সবাই রুমের বাহিরে দাঁড়িয়ে আছে এবং তাদের জিজ্ঞেস করায় তারা বলল, রাফি ভাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ওদের মুখে ব্যাপারটা শুনে আমি দরজা খুলি। তুই রুমের কর্নারে বসে আছিস, আর ফ্লোরে কয়েকটি মোমবাতি পড়ে আছে। কিন্তু অসহ্যকর ব্যাপার হলো গন্ধের মধ্যে রুম থেকে একটা বিশ্রী পচা গন্ধ ভেসে আসছিল, যা আমার নাককে প্রবেশ করাতে আমার বমি হতে যাচ্ছিল। এসব কিছু ওই যে পিশাচ আসছিল, তার সে যে নাপাক পিশাচ, এই জন্য তার গন্ধেই আর কি এটা হয়। তারপর রুমের ভিতরে যা যা হয় সবকিছু বললো, এবং তার কথাবার্তাও আমি শুনছিলাম। পুরো রাত কেটে যাওয়ার পর সকালে দরজা খুলি আর দেখি ফ্লোরে শুয়ে আছিস। এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় উঠাই। তারপরে যখন তুই করছিলি, দর্শক শ্রোতা যারা সম্পূর্ণ গল্পগুলো শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই অভিশপ্ত কালো ম্যাজিক, এটা কিন্তু আমি পরবর্তী পার্ট 2 নিয়ে আসব। যদি আপনারা পার্ট 2 শুনতে চান তাহলে অবশ্যই টপ ভূত এফএম এর সাথে থাকবেন এবং কমেন্টস করতে থাকবেন যে অভিশপ্ত কালো জাদু পার্ট 2 চাই, এটা কমেন্ট করবেন। তাহলে পরের দিন রাত 10টায় আমি এটার পার্ট 2 আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টপ ভূত এফএম এর সাথে থাকবেন।